হলে বলো, হয়েছে? জি ম্যাম। ওকে, ধন্যবাদ সবাইকে আবারও। তো আমরা শুরু করছি কোত্থেকে? বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অপ্রচলিত পণ্যের ভূমিকা। তার মধ্যেও অপ্রচলিত আমরা শেষ করেছিলাম, শুধুমাত্র একটা আইটেম বাকি ছিল, সেটা হচ্ছে জনসংখ্যার ভূমিকা। জান্নাতুল ফেরদৌসের বাসায় মনে হয় সাউন্ড আসছে, একটু মিউট করে আসো। হ্যাঁ, একটু মিউট করে আসো, অথবা অন্য কোনো কারো বাসায় হলেও একটু মিউট করে দাও, তারপরে আবার শব্দগুলো কন্ট্রোল করে তারপর আনমিউটে আসো। মিউট করে দাও, শব্দ এখনো আসছে। জান্নাতুল ফেরদৌস 585, একটু মিউট করে দাও। তো এরকম একটা চার্ট আমি ওই দিন করতে বলেছিলাম, অনেকে করেছো, হয়তো কেউ করো নাই, অনেকে করো নাই। জনশক্তির ধরন, আমরা যে বাইরে মানুষ জনশক্তি রপ্তানি করি। হ্যাঁ, আচ্ছা সবাই মিউট করে দাও, তারপর সাউন্ড কন্ট্রোল করে আনমিউটে আসো। তো যার বাসায় তুমি নিশ্চিত যে কোনো সাউন্ড নাই, সে এখনই আনমিউট করে দাও। আচ্ছা, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, কোনো শব্দ আসছে না, তার মানে ওই কারো বাসার প্রবলেম ছিল। আচ্ছা, জনশক্তির ধরন, তোমরা কি জানো আমরা কোন কোন ধরনের জনশক্তি রপ্তানি করি? ধরো একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার আমরা বিদেশে রপ্তানি করছি, শক্তিটা, তার শক্তিটা। হ্যাঁ, আবার ওমান, সৌদি আরবিয়া, হ্যাঁ সৌদি আরব, দেশগুলোতে অনেক আমাদের শ্রমিক যায়, ওরা কায়িক পরিশ্রম দিয়ে ওরা আমাদের বৈদেশিক মুদ্রাটা অর্জন করে আমাদের কাছে পাঠাবে। আবার অনেকে এই দুই প্রকারের বলেছি, আবার অনেকেই দেখবা যে একটু জানে, একটু কাজকর্ম জানে, একটু খুব বেশি যে দক্ষ তাও না, আবার একেবারে কায়িক শ্রম করছে তা না, একেবারে শরীরের শক্তি কাজে লাগিয়ে কাজ করতে হচ্ছে তা না, সে টুকটাক কাজ জানে, কাজ জেনে গিয়েছে ওখানে। যেমন ধরো মেকানিক্যাল কাজকর্ম একটু শিখে গিয়েছে, কম্পিউটারের কিছু টুকটাক কাজ শিখে গিয়েছে, কিংবা ওই যে পোশাক শিল্পের জন্য কিছু কাজ, হ্যাঁ কিছু দক্ষ হয়ে এসে গিয়েছে কাজকর্ম। তাহলে এগুলোকে আমরা আধা দক্ষ বলছি। তাহলে আমরা কয় প্রকারের মানুষ আমরা বাইরে বাইরে পাঠাই? আমি এখানে লিখে দিয়েছি, 3 প্রকারের ম্যাম। 3 প্রকারের শক্তি সম্পন্ন, দক্ষ, আধা দক্ষ এবং অদক্ষ। এবার আমি যদি বলি, তুমি সাধারণ সেন্সে আমাদেরকে কি বলে? ধরো একজন ডাক্তার যদি আমেরিকা যায়, একজন কায়িক পরিশ্রম করে, এমন একেবারে ধরো শিপের যে ভারী জিনিসপত্র উঠানো নামানো করা। আবার সাউন্ডটা আসছে, আমার মনে হয় তোমরা নিজেরাই বুঝতে পারছো কার বাসা থেকে আসছে, একটু মিউট করে দাও। আরেকটা বিষয় অনেকে হয়তো বুঝতে পারো না, এই কারণে তোমার যে ফোনের এটা আছে, এই যে স্পিকারটা, হ্যাঁ ওটা একটু নাক থেকে দূরে নিয়ে যাও, তাহলেও হবে। নাক থেকে দূরে না গেলেও আমাদের প্রবলেমটা হয়। হ্যাঁ, এখন পুরোপুরি কন্ট্রোল হয়ে গিয়েছে। রিতা, তোমারটা থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, যার নাম বলেছে একটু কেয়ারফুল থাকো তুমি। তো আমি বললাম যে আমেরিকা যে ডাক্তারটা গিয়েছে, তো আমেরিকা তাহলে আমরা বলতে পারি ওরা দক্ষ জনশক্তি নিয়েছে। হ্যাঁ, এইভাবে করে করে আমি আরো 3 ক্যাটাগরির বলেছি, আশা করি বুঝতে পারার কথা। তো এখানে দেখো জনশক্তির ধরনে আমি আরো একটা তথ্য যোগ করেছি, সেটা হচ্ছে যেগুলো কিন্তু তোমাদের করার কথা ছিল, করে আমাকে সাবমিট করার কথা ছিল। তো 15 থেকে কত বছর বয়সী? কত বছর বলো? 15 থেকে কত বছর বয়সী? 59, অর্থাৎ 60 বছরই তো আমরা রিটায়ারমেন্টে যাই। হ্যাঁ, এই 15 থেকে 59 বছর বয়সী শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ ব্যক্তিরাই হচ্ছে এই শ্রমশক্তি হিসেবে গণ্য হবে। এরপরে রপ্তানিকৃত দেশ বলতো, এখানে কারা কারা একটু পড়ো? সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। হ্যাঁ, বিভিন্ন দেশ। এখানে দেখবা নেদারল্যান্ডস আছে, আরো অনেক দেশ আছে। হ্যাঁ, আমি বিভিন্ন দেশ মানে আরো অনেক দেশ লেখা যেত, লিখিনি। তো তোমাদের আমি একটা কাজ দিব, একটু পরে এই কাজটা আমি ওখানে লিখে দিয়েছি। কাজটা হচ্ছে তোমাদেরকে এই দেশগুলো, এই বিভিন্ন দেশ কি কি এগুলোও বের করতে হবে, এবং কোন কোন দেশ আমাদের দক্ষ শ্রমিক নেয়, কোন কোন দেশ অদক্ষ শ্রমিক নেয়, সেটা একটু সেপারেট করতে হবে। হ্যাঁ, এখানে দেখবা যেমন সৌদি আরবিয়া, সে ডাক্তারও নিচ্ছে,
সে আবার ধরো আবার শুধুমাত্র কায়িক শ্রম করে এমন মানুষও নিচ্ছে, আবার আধা দক্ষ নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই দুবাই কিংবা সৌদি আরবিয়া এর কিছু কিছু দেশ দেখবা সকল আইটেমের জনশক্তি নিচ্ছে, আবার কিছু দেশ শুধু দক্ষ নিচ্ছে, আবার কিছু দেশ অদক্ষ নিচ্ছে। তো তোমরা এরকম ভাগ করবা, যদি 3 আইটেমই নেই এরকম হয় তাহলে ওই দেশটা 3 আইটেমে পড়বে। তোমরা একটা চার্ট করবে দক্ষ, আধা দক্ষ এবং অদক্ষ, এবং ওই তালিকাগুলো দিবা। তো এটা করতে গেলে তোমাদের অনেক ব্রেইন ওয়ার্ক হয়ে যাবে। এখানে মূলত কাজ দেওয়া মানে সব কাজ তো আমি করেই দিচ্ছি, তোমাকে ব্রেইন প্র্যাকটিস করতে দেওয়া, ব্যায়াম করতে দেওয়া। এরপরে প্রেরিত অর্থ, প্রবাসীদের প্রেরিত অর্থ প্রেরিত প্রবাসীর সংখ্যা কয়টা, কয়জন দেখো, কয়জন বলো? 4,61,000। আচ্ছা, তো রেমিটেন্সের পরিমাণ কত? 15,317 15,317 মিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, তো এবার দেখো প্রেরিত, তোমার এখানে কি লেখা আছে? অর্থ প্রেরিত প্রবাসীর সংখ্যা 4,61,000। আমি অর্থ প্রেরিত শব্দটা বইতে নাই, শুধু প্রবাসীর সংখ্যা আছে। তো আমি সাধারণভাবে আমরা ধরবো কি 4 লক্ষ মনে হয় মাত্র আমাদের প্রবাসীর সংখ্যা, সেটা ভাববে, সেই কারণে আমি অর্থ প্রেরিত বলেছি। অর্থাৎ এই টাকাটা, এই রেমিটেন্সটা শুধুমাত্র এই কয়েকজন প্রবাসী থেকে আসছে। হ্যাঁ, তাহলে বাকি যারা দেয় নাই তাদের তো আরো আছেই। হ্যাঁ, তো তাহলে তোমাদের যেটা বের করতে হবে, শুধুমাত্র অর্থই পাঠিয়েছে এই অর্থ বছরে, 14-15 অর্থ বছরে এই কয়জনই রেমিটেন্স পাঠিয়েছে। তাহলে অন্য বছরগুলোতে পাঠিয়েছে কিংবা পাঠায় নাই কিংবা পাঠাবে এরকম তো আরো অনেক প্রবাসী আছে, সেগুলো আমাদের গুনতে হবে। তো গুনতে হবে বিধায় আমি তোমাদের যে কাজটা আরো সুন্দর করে তৈরি করেছি। এই যে দেখো, তোমাদের কাজটা হবে তোমার দেশের বিগত 5 বছরের জনশক্তি রপ্তানির লিখো, বলো কি বলেছি এটা? প্রবাহ চিত্র তৈরি করো এবং বর্তমান মোট প্রবাসীর সংখ্যা হিসেব করো। এই কাজটা তাহলে তোমাদের, এটা আমাদের গত দিনেরই, বারবার বলছি গতদিন করার কথা। আজকে আমাদের নতুন পড়া হচ্ছে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব। বিষয়টা কি? যেমন ধরো রপ্তানিযোগ্য পণ্য কি কি, একটা পণ্যের কথা বলো। পোশাক শিল্প। আচ্ছা, ধরো পোশাক শিল্পের রপ্তানিটা আরো বাড়ানোর জন্য আমাদের কতটা দরকার, বাড়ানো দরকার কিনা, কেমন দরকার, কেন দরকার পোশাকটা মানে বৃদ্ধিটা বাড়ানো। এবং যদি তুমি যদি আমাকে উত্তর দিতে পারো যে এই কারণে বাড়ানো দরকার, তাহলে আমি কিভাবে বাড়াতে পারি সেই উপায়গুলো আমাকে বের করতে হবে। ওইটা তো গতদিনের কাজ দিয়ে দিয়েছি। আজকের নতুন যে কাজটা দিব সেটা হচ্ছে আমরা রপ্তানি বাড়াবো, কিন্তু কোন 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 আইটেমের বাড়াবো, কোন উপায়ে বাড়াবো, কেন বাড়াবো, এই 3টা ধরন আমাকে একটু চার্ট আকারে লিখে অনলাইনে আমাকে সাবমিট করতে হবে। তাহলে কোন কোন আইটেমের বাড়াবো, কি উপায়ে বাড়াবো, কেন বাড়াবো, এখানে কেনটাই হচ্ছে গুরুত্ব। আমি তোমাকে একটা ধরন লিখেও দিব, আপাতত একটু এই কাজ নিচের ছকটি পূরণ করো। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য, দেখো তো রপ্তানিযোগ্য পণ্য, তৈরি পোশাক, রপ্তানি বৃদ্ধির উপায়। পড়ো দেখি এখানে কি লিখেছি। আইটেম সংখ্যা বাড়িয়ে, অর্থাৎ তৈরি পোশাকের রপ্তানি আমরা কি কি ভাবে বৃদ্ধি করতে পারি, ওটার প্রতি আকর্ষণ কিভাবে তৈরি করতে পারি, পোশাকের আইটেম সংখ্যা বাড়িয়ে। যেমন ধরো মেয়েরা বা ছেলেরা যে ড্রেসগুলো পরে, ছেলেরা ধরো এখন শার্ট পরে, আমরা শার্টের আইটেম আছে, আমরা যদি ওদের জন্য আরো আইটেম বাড়াতে পারি, যেমন টি শার্টের আইটেম বাড়াতে, মানে টি শার্ট হলে নর্মাল শার্টের যে নর্মাল যে শার্ট পরে তার একটু ভিন্ন ক্যাটাগরির আরেকটা নতুন আইটেম হলো, অন্য একটা গেঞ্জির আইটেম করলাম, কিংবা আরো কত ধরনের আইটেম তো এখন আছেই। হ্যাঁ, এরকম আইটেম বাড়াতে পারি। একইভাবে মেয়েদের আইটেম যদি বলি, মেয়েরা 3 পিস পরে, হ্যাঁ, সেই 3 পিস একটা আইটেম। যদি আমরা আবার শাড়ির আইটেম করতে পারি, শাড়ির আইটেম তো অলরেডি করেছি, তাহলে আমরা যদি স্কার্ট আরেকটা আইটেম হতে পারে পোশাকের। হ্যাঁ, তারপরে আবার
থ্রি পিসের মধ্যেও অনেক ধরনের হতে পারে, পাকিস্তানি কাট, এই কাট, ওই কাট, লং ড্রেস, শর্ট ড্রেস, কত ধরনের। শাড়ির মধ্যেও এই কাতান, ওই কাতান, কত ধরনের আইটেম। আবার তোমার স্কার্টের মধ্যেও ঝুল দেওয়া, ঝুল ছাড়া, কত হাত ছাড়া, হাতওয়ালা, স্লিভারলেস, কত ধরনের আইটেম থাকতে পারে। এরকম আইটেম সংখ্যা বাড়িয়ে আমরা রপ্তানি বৃদ্ধির উপায়টা বের করতে পারি। আবার হতে পারে নতুন নতুন ডিজাইন সংযোজন করে, এই যে একটু আগে বললাম, হয়তোবা তোমার একটা পণ্য, সেটা থ্রি পিস, হ্যাঁ এতক্ষণ তো বললাম একটা থ্রি পিস করতে পারি, তারপরে তোমার স্কার্ট করতে পারি, শাড়ি করতে পারি, এগুলো একটা আইটেম বাড়ানো। আবার নতুন ডিজাইন সংযোজন কি, একই একই থ্রি পিসে তোমার ওই যে বিভিন্ন কাঠ বললাম, সেগুলো হচ্ছে তোমার ডিজাইন সংযোজন করা। তাহলে তোমরা এগুলো বইতে গেলেই পারবে। এই জিনিসটা আমার ইয়েতে ভালো আছে, আরিফুর রহমানে ভালো আছে, সব বইতে কম বেশি আছে, পাবে। আইটেম সংখ্যা বাড়িয়ে, এবং একইভাবে যদি আমি হিমায়িত পণ্যের কথা বলি, ধরো যেমন চিংড়ির কথা বলি, কিভাবে আইটেম বাড়ানো, কিভাবে এটার বৃদ্ধির উপায়টা, কোন কোন উপায়ে রপ্তানিটা বৃদ্ধি করা যায়, এটার সংখ্যাটা বাড়ানো যায়, পরিমাণটা বাড়ানো যায়, মানটা বাড়ানো যায়। হিমায়িত চিংড়ি, ধরো এখন যে পরিমাণ চিংড়ি আমরা সংরক্ষণ করতে পারি, সেই সংরক্ষণ নাগার যা বা সেই হিমাগারটা আরো একটু ডেভেলপ করে, আরো একটু বড় করলে আমরা বেশি ধরতে পারবে। এই একটা উপায় আছে, সংরক্ষণ হিমাগার বাড়ি। আবার হতে পারে যে পরিমাণ উৎপন্ন করি তার চেয়ে বেশি উৎপন্ন করে। আবার হতে পারে বলতে পারো আমাদের তো জায়গা কম, আমরা কিভাবে এটা উৎপন্ন করব কম জায়গার মধ্যে। তাহলে তোমরা তো এগ্রিকালচার পড়েছো, 4th চ্যাপ্টারে কৃষি পড়েছো, সেখানে দেখেছো যে নিবিড় চাষ পদ্ধতি, ইন্টেন্সিভ এগ্রিকালচার, তারপরে এক্সটেন্সিভ এগ্রিকালচার পড়েছো। কোথাও ছড়ানো ছিটানো, আর কোথাও নিবিড় চাষ পদ্ধতি। নিবিড়টা কোনটা, আমার জায়গা থাকবে ছোট, আমি ওখানে সর্বোচ্চ যে পরিমাণ বীজ কিংবা সার প্রয়োগ করে, সর্বোচ্চ পরিমাণ মজুর নিয়োগ করে, সর্বোচ্চ পরিমাণ শ্রমিক নিয়োগ করে, সর্বোচ্চ পরিমাণ মূলধন নিয়োগ করে সর্বোচ্চ পরিমাণ ফসল আমি উৎপাদন করব, সেটা আমার হচ্ছে নিবিড় চাষ পদ্ধতি। তো আমরা চিংড়ির ক্ষেত্রেও, হিমায়িত দ্রব্যের ক্ষেত্রে কাঁকড়া, ব্যাঙের পা ইত্যাদির জন্য আমরা তাই করতে পারি। আমার হয়তো জায়গা ছোট, আমি সর্বোচ্চ যতটুকু জনবল নিয়োগ করা যায় নিয়োগ করে, সর্বোচ্চ চেষ্টা করে, যা যা ওদের জন্য লাগবে সর্বোচ্চ মূলধন প্রয়োগ করে আমি সর্বোচ্চ সংখ্যক জিনিস বাড়াতে পারি। এইভাবে করে আমি আমার রপ্তানিযোগ্য পণ্যের মানটা বৃদ্ধি করতে পারি। আবার কিভাবে মানটা বৃদ্ধি করা যায় সেইভাবে করে গবেষণা করে মান বৃদ্ধি করা। তো গুরুত্বটা কি, গুরুত্বটা দেখবা আমরা এর আগের ক্লাসগুলোতে আমি পড়েছি যে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা। হ্যাঁ বলতে পারো যে মিস এই গুরুত্বটা কোত্থেকে পেতে পারি, সেটা সম্পর্কে তো বললেন না, সেটা সম্পর্কে আগেই অনেক ডিটেল পড়েছি। আমরা পড়েছি প্রত্যেকটা আইটেমের জন্য কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের আসে, হ্যাঁ আমরা এটা কিন্তু দেখেছি। তাহলে ওই কথাগুলো এখানে তুমি নিজের ভাষায় নিয়ে আসতে পারো। যে যেমন আমি তো তোমাকে দেখিয়েছি দিয়ে ওই পরিমাণ দিয়ে, এত লক্ষ মার্কিন ডলারও ইনকাম করি, এত হাজার মার্কিন ডলার ইনকাম করি, তুমি ওইটাকে একটা সাইজে নিয়ে আসতে পারো যে এত পার্সেন্ট ইনকাম করি, এত টাকা ইনকাম করি। এইভাবে করে মানে নিজেকে আমি এখন কাজগুলো করে করে ভাবি যে আল্লাহ আমি তো ছাত্রদের জন্য মনে হয় কোনো কাজ করার, অ্যানালাইটিক্যাল কোনো কাজ করার বিষয়ে রাখছি না, এরকম মনে হয়। এই কারণে আমি এই জিনিসটা আজকে বানালাম বসে বসে, তোমাদেরকে কিভাবে তোমাদের ব্রেইনের জন্য একটু ব্যায়াম করার সুবিধা তৈরি করা যায়। একটা করে দিয়েছি, বাকি আইটেমগুলো তোমরা করবা। হিমায়িত মৎস্য, তারপরে হচ্ছে হিমায়িত দ্রব্য, শাকসবজি, আরো আছে তোমার আরো আইটেম তো আছে। আমি এর আগের দিন তো অপ্রচলিত পণ্য পড়িয়েছি, সেখানে অনেক আইটেম পড়িয়েছি, ওই আইটেমগুলো নিয়ে আসবে। আবার প্রচলিতের ক্ষেত্র নিয়ে আসতে পারো। রপ্তানি তো শুধু আমরা অপ্রচলিত করি না, প্রচলিত করি। আবার যেমন পাটের আমরা বিকল্প আবিষ্কার হচ্ছে, তাই আমরাও বিভিন্ন ধরনের আইটেম বাড়াবো। আগে শুধু পাট দিয়ে রশি বানানো হতো, ব্যাগ বানানো হতো, এখন পাট দিয়ে অনেক শোপিস করা হচ্ছে, অনেক পলিথিনের মতো করেও হালকা ব্যাগ তৈরি করা হচ্ছে, ইভেন পাট দিয়ে কাপড়ের আইটেমও এখন করা হচ্ছে। এরকম বিভিন্ন আইটেম করার আমরা চেষ্টা করব। তো এটা তোমাদের কাজ রয়ে গেল। কাজটার আলোকে আমি কিছু এখন কথা বলে শেষ করব। তো এই
আমরা এটা কি পড়বো বলো তো, উপরের জিনিসটা পড়ো তো, কি আছে এখানে? বাংলাদেশের বাংলাদেশের রপ্তানিযোগ্য রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব। আচ্ছা, এইটার কাজ তো আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেই কাজের আলোকে আমার পক্ষ থেকে কিছু আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি কিভাবে গুরুত্বটা। রপ্তানিযোগ্য পণ্য আচ্ছা, কি কি? প্রথমটা আমি তৈরি পোশাক, তোমাকে অলরেডি আমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। আমি আরেকটা আইটেম আনি, হিমায়িত খাদ্য, এটা নিয়েও আমি তোমাকে কিছু বুঝিয়ে দিয়েছি। তো আরো যে আইটেম গুলো বলেছি ওখান থেকে কিছু কিছু ধরি। কৃষিজাত পণ্য আমাকে একটু বলো, যদিও আমি হিমায়িত চিংড়ির কথা বলতে গিয়ে কৃষির অনেক কথাই বলেছি। হ্যাঁ, আমাকে তোমরা একটু নিজেরা একটু অ্যানালাইসিস করো তো, কৃষিজাত পণ্য আমি কিভাবে গুরুত্বটা বৃদ্ধি পায় মতো রপ্তানির আরো বেশি তাকে রপ্তানি যোগ্য করার জন্য কি করতে পারি? কৃষিজাত পণ্য উৎপাদন বাড়িয়ে ম্যাম, আর উন্নত মানের কৃষিজাত পণ্য কি করে? যেমন আমাকে উদাহরণ দাও। ওই দিন তোমরা একটা চিত্র দেখেছিলে, সবজির চিত্র দেখেছিলে, আমরা যে বাইরে বিক্রি করি তার সবজি, ওখানে অনেক ধরনের সবজি দেখেছো। তা আমরা এখন যে কয় আইটেমের সবজি বিক্রি করি, তাহলে আমাদের তো প্রচুর কৃষিজাত পণ্য আছে, আমরা নিজেরা ভোগ করি। তাহলে আমরা সবগুলো আইটেম তো আর বিদেশে দিতে পারি না। তাহলে আমরা আরো যত আইটেম ভোগ করি, আমরা যদি সবগুলোকে টার্গেট করি যে আমরা আরো আইটেম বিদেশে পাঠাবো, তাহলে ওই সবগুলো আইটেমের প্রতি মনোযোগ দিয়েই আমরা কৃষিজাত পণ্যের রপ্তানিটা বৃদ্ধি করতে পারি, রপ্তানি যোগ্য করতে পারি। এখন যে কয়টা আইটেম আরো আইটেম বাড়াতে পারি। ওই যে বললাম সংরক্ষণাগার যেটা, সেটার একটু পরিমাণ সাইজ বাড়াতে পারি, হ্যাঁ মানগুলো বাড়াতে পারি। তারপরে হচ্ছে আরো মান বাড়ানোর জন্য অনেক কিছু বিষয় আছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, তোমরাও তো বড় হবা, এই সেক্টরে হয়তো অনেকে যাবে, না বড় হলেও আমাদের এটা খেয়াল করা উচিত। যেমন আমি তো আর কৃষি নিয়ে কাজ করছি না, আমি তার মার্চেন্ডাইজার হচ্ছি না বড়, কিন্তু আমাকে তো তোমাদেরকে পড়ানোর জন্য কিন্তু ঠিকই আমার কাজে লাগছে। তো আমি একটা পড়েছিলাম একদিন, ওই যে চ্যানেল আইতে শাইখ সিরাজ উনি যে প্রোগ্রাম গুলো করে, ওখানে একটা দেখেছিলাম, বিদেশের অনেক বিদেশি, ইংল্যান্ডে অনেক মানুষ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ বিক্রেতা, ওরা যে সবজিগুলো বিক্রি করছে, ওরা আমদানি করছে সবজিগুলো, অর্থাৎ ইংল্যান্ডে বসে ইংল্যান্ডের সবজি আমদানি করছে। ওখানে তো আমাদের দেশের অনেক মানুষ আছে, তো ওরাও চায় যে আমাদের দেশীয় কৃষিজ পণ্যগুলো ওরা কিনে এনজয় করবে, কিনে ভোগ করবে, হ্যাঁ কনজিউম করবে। এখন ওই ব্যবসায়ীটা চাচ্ছে আমাদের দেশের পণ্যই ওরা কিনে, যেহেতু আমাদের দেশের জন্য একটু লাভ হবে, ওরা কিনে ওখানে বিক্রি করবে। কিন্তু একটা পর্যায়ে উনি দেখা যাচ্ছে হল্যান্ড বা বিভিন্ন দেশ থেকে উনি কৃষিজাত পণ্য, পটল, হ্যাঁ চায়না থেকে দেখলাম পটল, সিম এগুলো নিচ্ছে, কিন্তু একই সবজিতে আমাদের এখানে অ্যাভেলেবল, আমাদের এখান থেকে উনি তখন নিতে নিরুৎসাহ বোধ করছে এবং নেয় নাই। আর উনি আমাদের ওখানে শাইখ সিরাজকে বক্তব্য দিচ্ছেন কেন উনি আমাদের দেশের পণ্যগুলো অ্যাভয়েড করছেন, এক সময় নিত এখন কেন নিচ্ছেন না। তো ওনার বক্তব্য হচ্ছে, আমরা যখন চীন থেকে এই আইটেমগুলো কিনি, আমি যদি প্রতি প্যাকেটে 10 কেজিওয়ালা একটা প্যাকেট কিনি, ওখানে আমি পরিমাপ করতে গেলে দেখা যাচ্ছে 12 কেজি পাচ্ছি। যার কারণে আমি যদি খুচরা ক্রেতাকে যখন আমি বিক্রি করতে যাই, একটু তো ওদেরকে বেশি দেওয়া লাগে, বেশি দেওয়া হয় অনেক সময়, আলটিমেটলি আমার লাভ হয়। তোমরা সবাই ভিডিওতে চলে আসো, আমি কন্টিনিউয়াস ভিডিওতে আছি, তোমরা কেন নয়? তো কি জানি বললাম, বলি কি আমি 10 কেজির প্যাকেটে অনেক সময় 12 কেজি পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে 10 কেজির প্যাকেটে অনেক সময় আমরা 10 কেজি পাচ্ছি না, আমরা একটু আরো কম পাচ্ছি। তো একজন ক্রেতা, ওই বিক্রেতাটা তো যখন আমার কাছ থেকে আমদানি করে তখন সে ক্রেতা হয়ে যায়, তখন তো চাইবে যে আমার পরিমাপটা ঠিক থাকুক। হ্যাঁ, তাহলে এই যে দেখো, আমরা কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যে কোয়ান্টিটিটা ওদেরকে দিচ্ছি, যে পরিমাণ জিনিস দিচ্ছি, সেখানে কিন্তু আমাদের মানসিক ডেভেলপমেন্টটা আমরা আমাদের মানসিক একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে। হ্যাঁ, আমরা যদি মানসিকভাবে ওদেরকে একটু পজিটিভ চিন্তা দেখাতে পারি যে না, আমরা কথা দিয়ে কথা রাখি, বরং আর একটু বেশি রাখি,
হ্যাঁ, ওই তোমরা ওরকম তোমরাও করো না আমার সাথে, যে আমরা যা মিস কাজ দেন তা করি আর একটু বেশি করি, বেশি করে উল্টো আপনাকে ঠেলি যে মিস আমার কাজটা চেক করে দেন, এরকম বলি। সেরকম করো, করলে দেখা যাবে ওই ইংল্যান্ডের সেই ব্যবসায়ীর মতো ই করছি কি, যেদিকে কাজ বেশি, যেদিকে পরিমাণ বেশি দিচ্ছে সেদিকে ওরা ঝুঁকবে। হ্যাঁ, তো যা হোক, তাহলে ওনারা ঝুঁকছে কোন দিকে, যেখানে যেই দেশ থেকে দ্রব্যের পরিমাণের ক্ষেত্রে, গুণাগুণের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে প্লাস কোয়ান্টিটির ক্ষেত্রে দুটোই আমাদের খেয়াল করতে হবে। কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু মিলে যেই দেশের পণ্য ওরা বেশি মানসম্মত পাচ্ছে সেখানে ঝুঁকছে। তাহলে আমাদেরকেও ওই ল্যাকিং গুলো বের করতে হবে, ওই ল্যাকিং গুলো বের করতে হবে। যেমন শায়েখ সিরাজ উনি অনেক কষ্ট করে এই ল্যাকিং গুলো আমাদেরকে ধরিয়ে দেন, হ্যাঁ, উৎসাহ দেন। এই আমি নিজে হয়তো গিয়ে যাচাই করতে পারছি না, কিন্তু উনি তো এই অবদানটা রাখছে। হ্যাঁ, ওনার টেলিভিশন প্রোগ্রাম গুলো দেখে কিংবা পত্রপত্রিকায় দেখে কিংবা নিজে অ্যানালাইসিস করে যে আপনারা আরো কি চান, এটা বলে এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি আমরা বাড়াতে পারি তাহলে অবশ্যই আমাদের রপ্তানিযোগ্য পণ্যের এটা বৃদ্ধি পাবে, চাহিদাটা বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে আমাদের এটাও পাবে, মানে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পথটাও সুগম হবে। একইভাবে হস্তশিল্প এখন প্রচুর ডিমান্ড হচ্ছে আমাদের ধীরে ধীরে, তোমরা জানোই। আমরা কদিন আগে আমরা এটা পড়েছি কি পরিমাণ মার্কিন ডলার আমরা ইনকাম করতে পারি। তাহলে আমরা আমাদের হস্তশিল্পের ক্ষেত্রেও বলবো বিভিন্ন আইটেম গুলো আমরা আরো বাড়াবো। আইটেম গুলো বলতে পারো কি কি হতে পারে। একদিন তোমরা আড়ং আছে না, আড়ংয়ের নাম তো শুনেছো, গিয়ে দেখিও, না গেলে তোমরা অনলাইন তো এখন অ্যাভেলেবল, অনলাইনেও সার্চ দিয়ে দেখতে পারো, ওখানে প্রচুর দেখবা আমাদের গিফটের জন্য অনেক হস্তশিল্প ওখানে দেখা যাচ্ছে। ওখানে গেলেও আমাদের অভিজ্ঞতা হবে কি কত ছোট জিনিসকে কত বড় ভালোভাবে প্রেজেন্ট করা যায়। বাকি অপ্রচলিত দ্রব্যের কথা এখানে আমি বলেছি। তো যাক, আজকে আমাদের এখানেই আমরা শেষ করি। আমরা আমাদের তোমরা যথারীতি, আচ্ছা, মাদক নিয়ে একটু কথা বলার কথা ছিল। আজকে কে স্পিচ দিবে? 30 সেকেন্ডে একটা স্পিচ দিবে কেউ মাদক নিয়ে? আমরা কাজ শেষ করব। আমি কিন্তু কাজ বুঝিয়ে দিয়েছি, প্রতিদিন কাজ বুঝানো হয় না বিধায় আগে বুঝিয়ে দিয়েছি। মাদক নিয়ে কে স্পিচ দিবে আজকে? ই করো, আনমিউট করে আসো। তোমরা মনেও নাই তোমাদের মাদকের কথা? বলো কে স্পিচ দিবে? ফারিয়া? কেউ দেখো নাই, শুধু আমরাই দেখবো। গতদিন তো আমি একটা হিন্টস দিয়েছি যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। হ্যাঁ, সবার ফ্যামিলিতে কিন্তু কোনো না কোনো প্রবলেম থাকে, তাই বলে কি আমরা মাদকে ঝুঁক